ছিল সমাবেশ চলছে চলবে চলবে উপেক্ষা করেও তারা এই সমাজটাকে মানুষের সুন্দর সমাজ গঠনের জন্য বিসর্জন এই তৃণমূল মানুষের পাশে হায় 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 এই মহান কাজে ব্রতী হয়েছে তাই আসুন বিসর্জন এই তৃণমূল হায় 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 সব দিয়েছে সিবিআই চোরগুলো সব মুখ লুকায় এই তৃণমূল ছি ছি কাকার রক্তে রহিম চাচার জীবন বাঁচে আচ্ছা, হাত তুলে দেখান তো আগামী দিনে যদি আমাদেরকে জাস্টিস অমৃতা সিনহার মহাশয়ার স্বামীর জন্য রাস্তায় নামতে হয়, নামবেন তো নাকি? যদি আগামী দিনে জাস্টিস গাঙ্গুলির হয়ে পথে নামতে হয়, নামবেন তো নাকি? আগামী দিনে যদি জাস্টিস মমতাজির হয়ে পথে নামতে হয়, নামবেন তো নাকি? হ্যাঁ, এরা যতদিন দেখবো মানুষের জন্য রায় দিচ্ছে, গণতন্ত্রকে টিকিয়ে রাখার লড়াই আছে, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে ততদিন পর্যন্ত তাদের পাশে থাকবো। রাজি আছেন তো নাকি? শাসক কি ভেবেছে? প্রথম পুলিশকে দিয়ে বিরোধী কণ্ঠগুলোকে আটকানোর চেষ্টা করেছে। যখন বিরোধীরা প্রশাসনের কাছ থেকে কোনো সহযোগিতা পায়নি, পুলিশের কাছ থেকে যে সহযোগিতা পাওয়ার দরকার সেটা যখন পাইনি, যখন আমরা কোর্টে ছুটে যাচ্ছি, তখন যারাদের কাছ থেকে বিচার চাইতে চাইছি তাদেরকে এরা আবার কারো বাড়িতে গিয়ে পোস্টার লাগিয়ে তাকে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে, কারো এজলাস বয়কট করছে, তো কারো স্বামীকে ধরে টানাটানি করার চেষ্টা করছে। এই নোংরা খেলায় মেতে উঠেছে, একে প্রতিহত করতে হবে। তাই প্রস্তুত থাকুন। এই ফ্যাসিস্ট চিন্তা ভাবনা নিয়ে যারা চলছে, কি রাজ্য সরকার কি কেন্দ্র সরকার, আজকে আমরা জানি কি বিরোধীদের সব থেকে সুরক্ষিত সব থেকে নিরাপদ জায়গাটার নাম হচ্ছে অ্যাসেম্বলি হাউস, পার্লামেন্ট হাউস, অ্যাসেম্বলি হাউস, রাজ্যসভা। এগুলো হচ্ছে বিরোধীদের সব থেকে সুরক্ষিত সব থেকে নিরাপদ জায়গা। এখানে এক কথাই বলা হয় যে অপোজিশনের জন্য হাউস বিলং টু অপোজিশন, ওই হাউস বিলং টু অপোজিশন বলা হয়। হাউসটা এক প্রকার বিরোধীদের জন্যই বলা হয়, কারণ বিরোধীরা রাজ্যে দেশে যে সমস্ত অন্যায় অনাচার সংগঠিত হচ্ছে, যে নীতিগুলো চলছে, নীতিগুলো প্রণয়ন হচ্ছে, সেগুলো যদি জনবিরোধী হয়, বিধানসভা লোকসভা পার্লামেন্টের মধ্যে গিয়ে বলবেন, বা জনগণের জন্য কিছু বিল নিয়ে আসা দরকার, সেগুলো উত্থাপন করবে। কিন্তু আজকে কি দেখলাম, অপরাধটা কি ছিল? বিশৃঙ্খলার জন্য দায়ে এত কটা এমপিকে কি করেছে? বহিষ্কার করেছে। এটা গণতন্ত্রের জন্য একটা ভয়ঙ্কর কালো দিন, গণতন্ত্রের পক্ষে এটা একটা ভয়ঙ্কর দিন, যেভাবে বিরোধী কণ্ঠ হাউসের মধ্যে স্তব্ধ করা হচ্ছে। অভিযোগটা কি ছিল? নাকি বিশৃঙ্খলা করেছে। বিশৃঙ্খলা অব্দি যেতে হতো না, পার্লামেন্টে কদিন আগে আক্রমণ করেছিল এক বিজেপি এমপির পাশে, সে পাশ দিয়েছে। আপনাদের জানিয়ে রাখি, বিধানসভার মধ্যে সাধারণ মানুষ ঢুকতে পারে না, সেটা সংরক্ষিত এলাকা। ঠিক যে সমস্ত সংরক্ষিত এলাকাগুলো আছে, সব সাধারণ মানুষ ঢুকতে পারে না, কিছু মানুষের রেকমেন্ডেশনের প্রয়োজন হয়। যেমন কলকাতা বিধানসভার মধ্যে আপনি যেতে চাইলে আপনি পারবেন না, ওখানে স্পিকার স্যারকে চিঠি করতে হবে কোনো এমএলএ যে আমার দুজন আসছে, তাদেরকে অ্যালাউ করা হোক। স্পিকার স্যার অ্যালাউ করলে ওই দুজন ঢুকতে পারলো। ঠিক একইভাবে পার্লামেন্টেও কোনো এমপি রেকমেন্ডেশন ছাড়া কেউ ভেতরে ঢুকতে পারবে না। আর স্পিকার ডেপুটি স্পিকারের তো আলাদা ব্যাপার। তো ওখানে যে দুজন পার্লামেন্ট হাউসের মধ্যে ঢুকে কি রঙের স্প্রে নাকি ছড়াচ্ছিল বা যে আক্রমণ করতে চেয়েছিল, ওই দুজন কিন্তু বিজেপির পাশে ঢুকেছে। তা নিয়ে কোনো চর্চা হচ্ছে না। তার নাকি বাংলায় বাড়ি, তিনি নাকি বাংলার কোন নেতাদের সাথে উঠা বসা করেছিল। আরে কে কখন কোন নেতার সাথে উঠা বসা করছে, কে কার সাথে সেলফি নিচ্ছে, ভাই কি করবে? আমার সাথে রাস্তা থেকে আসতে গিয়ে তো অনেক লোক সেলফি নিল। যেখানে ছাতু খেতে দাঁড়াই সেখানে সেলফি নাই, যেখানে জুস খেতে দাঁড়াই সেখানে সেলফি নাই, চায়ের দোকানে দাঁড়ালেও সেলফি, হোটেলেতে গেলেও সেলফি, যেখানে যাচ্ছি সেলফি হয়ে যাচ্ছে। তো কেউ যদি সেলফি তুলে অনৈতিক কাজ করে, তার জন্য কি নেতাকে দায়ী করা হবে? এটা সাবজেক্ট ছেড়ে অবজেক্ট ধরে টানাটানি হচ্ছে। প্রশ্ন করা হচ্ছে ওর মধ্যে ঢুকার পারমিশনটা কার কাছ থেকে পেয়েছে? পারমিশন দিয়েছে স্পিকার স্যার।
কে ওর জন্য সাজেস্ট করেছে, কে ওর জন্য তদারকি করেছে যে হুজুর এই দুজনকে ভিতরে ঢুকতে দেয়া হোক, এ কথাটা কে বলেছে? এ কথাটা বিজেপির এমপি বলেছে। তাকে নিয়ে কোনো চর্চা হচ্ছে না, তাকে নিয়ে কোনো আলোচনা হচ্ছে না, সেই বাংলার যোগ বাংলাকে দেখে দেওয়ার চেষ্টা হচ্ছে। তাই সময় এসেছে এটা নিয়ে, যখন এমপিরা রাজ্যসভার মধ্যে লোকসভার মধ্যে যখন বলছেন আপনার প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর এই বিষয়ে মন্তব্য করতে হবে, বক্তব্য দিতে হবে এই আক্রমণটাকে নিয়ে, তারা বক্তব্য না দিয়ে যারা বক্তব্যের কথা বলছিলেন তাদেরকে উল্টে তারা নাকি অসংসদীয় আচরণ করেছে, এই জন্য নাকি তাদেরকে সাসপেন্ড করেছে। বেশি ডিটেলস এখন আমি পাইনি কি কারণে টোটাল করেছে। আমার প্রশ্ন, এই ঘটনাটাকে কেন্দ্র করে বিজেপি রাস্তাঘাটে অনেক বড় বড় কথা বলছেন, তৃণমূলের যোগ দেখাচ্ছে, বাংলার যোগ দেখাচ্ছে, অনেক কথা বলছে। আমার একটু স্বল্প জ্ঞানে আমার এটাই মনে হচ্ছে, যে কথা বিজেপি আইনসভার বাইরে বলছে সে কথাই প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী যদি ওটাই ভিতরে বলে দেয়, অসুবিধে কোথায়? যেটা বলছে তৃণমূল যোগ, বঙ্গ যোগ, টুকরো টুকরো গ্যাং নাকি সব বলে, এইসব বলে দেখাচ্ছে, এ কথাটাই উনারা ওই লোকসভার মধ্যে রাজ্যসভার মধ্যে বলে দিলে তো সমস্যা মিটে যায়। কিন্তু বলছেন না, বলছেন কোথায়? পাবলিক ডোমিনে, পাবলিককে গরম করছে। ওখানে বললে এটা রেকর্ড হয়ে যাবে, ওখানে বললে ওটা নিয়ে আগামী দিনে তদন্ত করতে সুবিধা হবে। কারণ এটা ভালো করে জেনে রাখা দরকার, পার্লামেন্ট হাউসের নিরাপত্তার দায়িত্বে কারা আছেন? যে নিরাপত্তার দায়িত্বে আছেন সে হচ্ছে অমিত শাহজি, সেই দপ্তরের মন্ত্রী। সুতরাং অমিত শাহজির ব্যর্থতা প্রমাণ হয়ে যাবে। প্রায় 700 কোটি টাকা খরচ করে পার্লামেন্ট হাউস তৈরি করলো, সেখানে নিরাপত্তা অনেক উন্নত মানের। ওখানে পৌঁছাতে গেলে 3 থেকে 4টে লেয়ার সিকিউরিটি পার করতে হয়, তাহলে কিভাবে সম্ভব হলো? আমাদের পশ্চিমবাংলায় বিধানসভাতে কোন একজন যদি স্পিকার লাইব্রেরিতে গিয়ে আপার ক্লাসে গিয়ে বসে, আপার স্টারে গিয়ে বসে, তাকে 3 বার তাকে চেক করে। মেন গেট থেকে ঢোকার জন্য একবার চেক হয়, অ্যাসেম্বলি হাউসের মধ্যে ঢোকার জন্য একবার চেক হয়, আর একবার যখন গ্যালারিতে যাচ্ছে ওখানে ছবি তোলা অ্যালাউ নয়, তার মোবাইল সহ তাকে একবার চেক করে তারপরে গ্যালারি হাউসে পাঠায়। এটা যদি আমাদের পশ্চিমবাংলার বিধানসভা হয়, ওটা তো রাজ্যসভা, লোকসভা, ওখানে সারা দেশের এমপিরা আছে, ওখানে নিরাপত্তা আরো কত শক্তিশালী হবে ভাই। যেখানে মোদিজির মতো মানুষ থাকেন, অমিত শাহজির মতো মানুষ থাকেন, রাহুলজির মতো মানুষ থাকেন, বিরোধী দলনেতার মতো মানুষেরা থাকেন, অধীর রঞ্জন চৌধুরীর মতো মানুষেরা থাকেন, মুসলিম লীগের এমপিরা থাকেন, ডিএমকে এর এমপিরা থাকেন, বদরুদ্দিন আজমল সাহেবের মতো মানুষেরা থাকেন, আসাদুদ্দিন ওয়াইসি সাহেবের মতো মানুষেরা থাকেন। এক কথায় দেশের আইন কি হবে, আগামী দিন দেশ কিভাবে চলবে, যারা বসে ডিসাইড করে, এই গুরুত্বপূর্ণ মানুষগুলো যেখানে থাকে সেখানকার নিরাপত্তা তো আরো শক্তিশালী হওয়া দরকার। সমস্ত নিরাপত্তা বেষ্টনী ভেদ করে কিভাবে ওখানে ক্যানগুলো নিয়ে ওখানে পৌঁছালো, এই প্রশ্ন কিন্তু থেকে যায়। আর তাকে পৌঁছানোর জন্য হয়তো এমপি জানেন, আমি সে বিষয়ে এমপিকে দোষ দিচ্ছি না, কিন্তু ওরা ওখানে যাবে, এই সুপারিশটা যে এমপি করেছে, ভেতরে যখনই বক্তব্য দেবে এগুলো তো নোট হবে ভাই, হবে তো? তাহলে আগামী দিনে হয়তো ভয়ঙ্কর কিছু ক্ষতি হতে পারে। সেই জন্য বাইরে, পার্লামেন্ট হাউসের বাইরে, রাজ্যসভার বাইরে অনেক কিছু বলছেন, ভিতরে বলছে না। আর এগুলো যখনই প্রতিবাদ করছে তখন কি করছে? এদেরকে সাসপেন্ড করে দিচ্ছে। হ্যাঁ, আমি তৃণমূলের ঘোর বিরোধী। কেন বিরোধী? তৃণমূল মানুষের গণতন্ত্রকে হত্যা করেছে। কিন্তু তৃণমূলের এমপিদের অনেককে, সকলকে বলবো না, অনেককে বিনা তাদের সেই অর্থে এমন কোনো আচরণ ছিল না, তাদেরকেও লিস্টেড করে দিল। অনেক বিরোধী দলের এমপিরা সেই অর্থে তাদের ওই ধরনের কোনো আচরণ ছিল না, তাদেরকেও বহিষ্কার করে এক প্রকার বিরোধী শূন্য লোকসভা করলো। যেটা 1950 সালের পর থেকে 2023 আমরা স্বাধীনতার 75তম বর্ষ উদযাপন করলেও আজকে মানুষের কিন্তু সেই যে দিনটা রচনা করলো, ইতিহাসের একটা কালো দিন, ভারতীয় ইতিহাসে, স্বাধীন ভারতের ইতিহাসে, সংসদীয় রাজনীতিতে সর্বপ্রথম এটা ইতিহাসে আসলো, একসাথে এত এমপিকে, বিরোধী দলের এমপিকে বরখাস্ত করেছে। মহুয়া মিত্র প্রসঙ্গে আমি আসছি না, মহাশয়ের প্রসঙ্গে, সেটা এথিক্স কমিটি আছে, অনেক সিস্টেম আছে, অভিযোগ আছে, আমি তাকে ধোয়া তুলসী পাতাও বলছি না, সেই বিষয়ে আমি বলছি না। কিন্তু এই ঘটনা যেভাবে ঘটলো,
হ্যাঁ, 2-4 জন হয়তো অসংসদীয় আচরণ করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক। সেটা বাদ দিয়ে কি করলো, সমগ্র বিরোধী শক্তিটাকে এক প্রকার নির্মূল করে দেওয়ার চেষ্টা হচ্ছে। এটা ফ্যাসিস্ট চিন্তা ভাবনা। যারা দেশের সংবিধানের শপথ গ্রহণ করলো, তাদের আচরণ এইভাবে কোনোভাবেই মান্যতা দেওয়া যায় না। এই দেশকে স্বাধীন করতে গিয়ে বিনয় বাদল দীনেশ, শহীদ আশফাক উল্লাহ, শহীদ ক্ষুদিরাম, শহীদ প্রীতিলতা, শহীদ প্রফুল্ল চাকি, শহীদ বিরসা মুন্ডা থেকে শুরু করে লাখো লাখো শহীদরা দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করলো, এবং সাথে সাথে লাখো লাখো কোটি কোটি ভারতীয় জনগণ আত্মত্যাগের ফলে দেশকে স্বাধীন করলো, সংবিধান পেল, গণতন্ত্র পেল। কিন্তু দুঃখের বিষয়, আজকে শাসক দল যেভাবে প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠেছে, সবেতে ওরা দেখছে, ওরা দেখার ফলে ক্রমশ বাংলা বঞ্চিত হচ্ছে, ক্রমশ বাংলা ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। তাই আজকের এই মঞ্চ থেকে আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব, আসুন আমরা সকলে মিলে দায়িত্বভার কাঁধে তুলে নিই, আমরা দায়িত্বশীল হই, আমরা দায়িত্বশীল নাগরিকের পরিচয় দিই। কার কি রাজনৈতিক পরিচয় আছে অবশ্যই থাকবে, সেখানে কেউ কাউকে ডিস্টার্ব না করাটাই বাঞ্ছনীয়। সংবিধানের 326 ধারায় উল্লেখ আছে, সংবিধানের 326 ধারায় উল্লেখ আছে 18 বছরের ঊর্ধ্বে প্রত্যেকটা ভারতীয় নাগরিক তার ভোটদানের স্বাধীনতা দিয়েছে। সুতরাং আমি প্রত্যেককে অনুরোধ করব, আপনাকে যখন সংবিধান স্বাধীনতা দিয়েছে আপনি ভোটদান করতে পারবেন, ঠিক একইভাবে ইসিআই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াও আপনাকে ভোটে কন্টেস্ট করারও স্বাধীনতা দিচ্ছে, আপনি ভোটে কন্টেস্ট করতে পারেন। কিন্তু দুঃখের বিষয়, আমরা কি দেখছি আজকের সময়ে নির্দিষ্ট কয়েকটা দল মিলে ভারতবর্ষের গণতন্ত্রের উপরে বারবার আঘাত করছে। একদিকে কেন্দ্র সরকার পার্লামেন্ট থেকে এক প্রকার বিরোধী শূন্য করে বিভিন্ন বিল পাস করার খেলায় মেতে উঠেছে, ঠিক তাকে যোগ্য উত্তরসূরি হিসাবে আমাদের রাজ্য সরকারও কিন্তু বিভিন্ন সময় বিভিন্নভাবে সাথ দিয়ে যাচ্ছে। কেন্দ্র সরকার যেভাবে গণতন্ত্রকে আক্রান্ত করছে, তাদের দ্বারাই গণতন্ত্র আক্রান্ত হচ্ছে, ঠিক একইভাবে পশ্চিম বাংলাতেও কিন্তু রাজ্য সরকারের দ্বারাই বিভিন্ন সময় বিভিন্নভাবে গণতন্ত্রের পরিকাঠামোগুলো আক্রান্ত হয়ে যাচ্ছে। বন্ধুগণ, আপনারা জানেন এক চর্চিত বিচারপতির নাম জাস্টিস অমিতা সিনহার, কিভাবে তিনি দায়িত্ব নিয়ে তার হাতে যে ক্ষমতা আছে সঠিক ব্যবহার করে যেভাবে দুর্নীতিগুলো হয়েছে সেই দুর্নীতির পর্দাফাঁস করার চেষ্টা করছে। এই ধরনের অনেক জাস্টিস আছে, কলকাতা হাইকোর্টের কথা বলছি, আমাদের রাজ্যের কথা বলছি, যেমন আপনার নামটা বলুন না গো, অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়, মান্থারজি আছেন, আরো যারা আছেন, রাজাশেখর মান্থারজি আছেন, আরো যারা আছেন, এই ধরনের যাদের ক্ষমতায় আছে, যাদের ন্যায় প্রদানের জায়গায় যারা আছেন, তাদের সর্বোচ্চ চেষ্টা করে বাংলায় যে চুরি গিয়েছে, চাকরি চুরি থেকে শুরু করে বিভিন্ন যে দুর্নীতি হয়েছে তার বিরুদ্ধে যখন ন্যায়কে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, শাসক প্রতিহিংসা পরায়ণ হয়ে কোনো সময় গিয়ে ওই জাস্টিসের বাড়ির সামনে গিয়ে আপনার কি বলে রাতের অন্ধকারে পোস্টার মেরে আসছে, তো কোনো সময় জাস্টিসের এজলাসকে বয়কট করার চেষ্টা করছে, আবার কোনো সময় কোনো জাস্টিসের স্বামীকে প্রতিহিংসাবশত রাজনৈতিকরণের জন্য সিআইডিকে দিয়ে ডেকে দীর্ঘক্ষণ বসিয়ে রেখে তাকে মানসিকভাবে অত্যাচার করছে। আমি গত পরশুদিন কথা বলেছিলাম, আর আজকে আস্তে আস্তে এক মিডিয়ার মাধ্যমে এক পেপারে দেখলাম যে জাস্টিসের স্বামী, যাকে সিআইডি দীর্ঘক্ষণ ধরে বসিয়ে রেখেছিল আপনার ইন্টারোগেশনের নামে, যাকে মানসিক প্রেসার তৈরি করেছিল, যার উপরে তার স্বামী প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, রাজ্যপাল, মুখ্যমন্ত্রীকে চিঠি করেছে, তার সাথে নাকি তাকে জিজ্ঞাসাবাদের নামে তাকে ভয় দেখানো হচ্ছিল, তার উপরে প্রভাব তৈরি করা হচ্ছিল। আমরা কোন রাজ্যে বসবাস করছি, যে রাজ্যে যাদের মাধ্যমে আমরা ন্যায় পাবো বলে আশা করি, এই তৃণমূল কংগ্রেস গণতন্ত্রকে এমন জায়গায় নিয়ে পৌঁছাচ্ছে, শুধুমাত্র তারা তাদের দুর্নীতির পর্দা ফাঁস করছে বলে সেই বিচারপতিগুলোকে এরা ছাড়ছে না। তাই আপনাদের বলবো, ওই সময় গণতন্ত্র সুরক্ষিত থাকবে, বিচার ব্যবস্থা সুরক্ষিত থাকবে, থানার পুলিশ ঠিক করে কাজ করবে যখন মানুষের মধ্যে চেতনা আসবে, মানুষ যখন জাগ্রত হবে, মানুষ যখন সজাগ থাকবে,
হবে। আজকে সময় এসেছে জাস্টিস গাঙ্গুলির পাশে আমাদেরকে থাকতে হবে। আজকে সময় এসেছে অমিতাভ সিংহ মহাশয়ের পাশে আমাদেরকে থাকতে হবে। আজকে সময় এসেছে মান্তাজির পাশে আমাদেরকে থাকতে হবে। আজকে সময় এসেছে পুলিশ প্রশাসন যারা ন্যায়কে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে তাদের পাশে থাকতে হবে। আজকে সময় এসেছে সুপ্রিম কোর্ট থেকে শুরু করে হাইকোর্ট থেকে শুরু করে সেশন কোর্টে যে সমস্ত আধিকারিকরা আছেন, যে সমস্ত বিচারপতিরা আছেন, যারা সিট দ্বারা সোজা রেখে গণতন্ত্র রক্ষার জন্য তাদের হাতে যে ক্ষমতা আছে সেই ক্ষমতার সদ্ব্যবহার করছে। উপরন্তু তাদের প্রতি যদি কোনো প্রেশার আসে, যারা প্রেশার তৈরি করার চেষ্টা করছে, সেই অপশক্তিকে গোড়া থেকে নির্মূল করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে। তাই বন্ধুগণ, আপনারা যদি মনে করেন কোর্টে গিয়ে বিচার পাবো, সেই বিচার পাওয়ার জন্য জনগণকে কিন্তু লাগবে। দেখতে পাচ্ছেন না, আপনার আমার জন্য বিচার পাওয়ার জন্য যাদেরকে আপনার আমার ট্যাক্সের টাকা দিয়ে সেখানে রাখা হয়েছে, আপনার আমার ট্যাক্সের টাকা দিয়ে তাদেরকে রাখা হয়েছে কি জন্য? যে তারা আমাদের থেকে অনেক বেশি শিক্ষিত, অনেক বেশি ন্যায়পরায়ণ, সেখানে তাদেরকে আমরা বসাইয়ে রেখেছি। আমাদের মধ্যে যদি কেউ ভুলভ্রান্তি করে তিনারা বিচার করে দেবেন। এই জন্যই তো জজেদের রাখা, তাই তো নাকি? জজেরা কারো মুখ দেখে বিচার করবে না। নওশাদ সিদ্দিকী রোগা, ওর বিরুদ্ধে ভোট চলে যাবে, এর মধ্যে বিচার এই ধরনের হবে না। নওশাদ সিদ্দিকী কালো, ওকে বিচার দেওয়া যাবে না। ফর্সাতে একজনকে দাও, টুসটুসে একজনকে দাও, গোলগাল যে আছে তাকে বিচার করে দেবো, এরকম ব্যাপার হবে না। ওখানে হবে কি এভিডেন্সের বেসিসে, এভিডেন্সের আই উইটনেস সহ এভিডেন্সের বেসিসে ওখানে বিচার হবে। তো রাজশেখর মান্তাজির একটা সময় ছিল পুলিশ ইন অ্যাকশন। অনেক সময় আমরা দেখি না, পুলিশকে বারবার চিঠি করার পরেও পুলিশ দেখবেন সদর্থক ভূমিকা নেয় না। সেই সময় কোর্টে যাওয়ার প্রভিশন আছে। কোর্টে গিয়ে হাইকোর্টকে জানালে হাইকোর্ট এমন তাবড়ানি দেয় যে পুলিশগুলো অন্যায় করে তাদেরকে কাজ হতে বাধ্য হয়। সেটা জাস্টিস মান্তাজির ছিল। তিনি যখন রাজ্যে প্রতিনিয়ত পুলিশকে ব্যবহার করে গণতন্ত্রকে যেন হত্যার খেলায় মেতে উঠেছিল, আমরা বারবার তার কাছে চলে যেতাম। আপনারা জানেন ভোটের সময় পঞ্চায়েত ভোটে কিভাবে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে ভাঙড় সহ সারা রাজ্যের বিভিন্ন জায়গাতে। এই অঞ্চল তার বাইরে নয়। তারপরও গণতন্ত্রকে রক্ষা করার জন্য যারা তাদের সর্বোচ্চ দিয়ে রক্ষা করেছেন, কেউ প্রাণ দিয়ে রক্ষা করেছেন, কেউ তৃণমূলে আশ্রিত গুন্ডাদের গুলিতে পা তার কেটে বাদ দিতে হয়েছে, পাকে বিসর্জন দিয়ে রক্ষা করেছে, কেউ মার খেয়ে কারো হাত ভেঙেছে। কিন্তু গণতন্ত্রকে রক্ষার লড়াই আপনারা এগিয়ে এসেছিলেন। যেমন সাথে সাথে আমরাও কিন্তু মাঠে ময়দানে যেমন ছিলাম, কোর্টেরও দ্বারস্থ হয়েছিলাম। আমরা কোর্টে গিয়েছিলাম ওই সময়ে। ভাঙড়ের যে ক্যান্ডিডেটগুলো নমিনেশন করতে পারছিল না, জাস্টিস মান্তাজির কাছে গিয়েছিলাম আমরা। তিনি অর্ডার করেছিল, যে পুলিশকে অর্ডার দিয়েছিল যে পুলিশ এসকর্ট করে আমাদের ক্যান্ডিডেটগুলোকে নমিনেশন কেন্দ্রে নিয়ে যাবে এবং তাদেরকে পুলিশ এসকর্ট করে আবার তাদেরকে নিরাপদ জায়গায় ছেড়ে দিয়ে যাবে, তাদের দেখানো জায়গায়। এই দাবিগুলো, এইগুলো মান্তাজির কাছ থেকে অর্ডার আমরা পেয়েছিলাম। আমরা এই আশা নিয়ে গিয়েছিলাম যে আমাদের সাথে ন্যায় হোক। আমরা ভোটে কন্টেস্ট করতে চাইছি, তৃণমূলী দুষ্কৃতি দ্বারা আমাদেরকে কন্টেস্ট করতে দেওয়া হচ্ছে না। কোর্টকে জানিয়েছিলাম, কোর্ট গণতন্ত্রের স্বার্থে, মানুষের অধিকারের স্বার্থে, মানুষের ভোট দানের স্বার্থে মানুষ কন্টেস্ট করতে পারবে এই স্বার্থে পুলিশকেও যে জাস্টিস মহাশয়গুলো বাংলায় যে গণতন্ত্র যখন বিপন্ন হচ্ছে, সেই সময় তাদের কলমের দ্বারাই যখন গণতন্ত্রকে, তাদের যে রাইট আছে, তাদের ক্ষমতা অনুযায়ী গণতন্ত্রকে রক্ষা করার যখন চেষ্টা চলছে, বাংলায় যখন দুর্নীতি হচ্ছে, এই দুর্নীতি যারা করেছে, আমরা ন্যায়ালয়ের কাছে যখন আমরা উপস্থিত হচ্ছি, তাদের কাজ হচ্ছে যারা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা এবং ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী তাদের যে শাস্তি আছে প্রদান করার জন্য যখন তারা তাদের দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে। কারো স্বামীকে ডেকে রাজনৈতিকরণ করা হচ্ছে, সিআইডিকে দিয়ে রাজনৈতিকরণ করে তারপরে প্রভাবিত করা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, চমকানো হচ্ছে। তো কারো এজলাস বয়কট করছে, তো কারো বাড়ির সামনে গিয়ে পোস্টার মারছে। ভাই, আমরা যে সমাজ ব্যবস্থার মধ্যে এখন যে যাচ্ছি, আমাদেরকে সোচ্চার হতে হবে, আমাদেরকে আরো দায়িত্বশীল হয়ে উঠতে হবে, আমাদেরকে আরো অ্যাক্টিভ হতে হবে।
সুতরাং আমি আপনাদেরকে বলবো, আমরা ওই সমস্ত বিচারক সহ, ওই সমস্ত পুলিশ প্রশাসনের আধিকারিক সহ ওই সমস্ত মানুষের পাশে থাকবো যারা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চায়, যারা ন্যায়কে প্রতিষ্ঠা করতে চায়, যারা দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তুলতে চায়, যারা এই রাজ্যকে দুর্নীতিমুক্ত দেখতে চায়, যারা দেশকে দুর্নীতিমুক্ত দেখতে চায়, তাদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধেও আমরা ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমাদেরকে জবাব দিতে হবে। তাই সময় এসেছে আমাদেরকেও জাস্টিস অমিতা সিনহার হাজবেন্ডকে যেভাবে ডিস্টার্ব করছে তার বিরুদ্ধে হয়ে সোচ্চার হতে হবে। সময় এসেছে জাস্টিস মান্থাজির বাড়িতে যারা পোস্টার লাগালো এখনো পর্যন্ত তাদেরকে চিহ্নিত করে তাদেরকে আইনের বিচার ব্যবস্থার আওতায় আনা হচ্ছে না কেন, এর দাবি তুলতে হবে। আবার সময় এসেছে জাস্টিস গাঙ্গুলিকে যারা ডিস্টার্ব করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে বজ্র কণ্ঠে আওয়াজ তোলার সময় এসেছে। তাই বন্ধুগণ, ভুলে গেলে চলবে না, যদি তাদেরকে আজকে মানসিকভাবে ভাঙতে পারে আমরা সাধারণ মানুষ, তাহলে আমাদের উপর থেকে বুল্ডোজার চালাবে। তাই আমাদের ন্যায়কে দেওয়ার জন্য যারা সর্বোচ্চ জায়গায় বসে আছে তারা যাতে আরো বেশি সাহসী পদক্ষেপ নিতে পারে, রাজ্যের জন্য, রাজ্যবাসীর জন্য, রাজ্যকে দুর্নীতি মুক্ত করার জন্য আরো সাহসী যাতে পদক্ষেপ নিতে পারে, সেই জন্য আমাদেরকেও যথাযথভাবে তাদেরকে সহযোগিতা করতে হবে। কি রাজি আছেন তো নাকি?